ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার হিস্ট্রি অনার্স বা মেজরে পড়াশোনা করছো, তোমাদের যে মেজর DS-17 পেপারটি রয়েছে ইতিহাস চর্চা, এবং তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটিতে 7 সেমিস্টার হিস্ট্রি মেজরে পড়াশোনা করছো, তোমাদের যে মেজর 11 নম্বর পেপারটি রয়েছে ইতিহাস চর্চা, এবং বর্ধমান ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে মেজর 14 পেপারটি রয়েছে ভারতের ইতিহাস চর্চা, এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা পিজি কোর্সে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছো হিস্ট্রিতে, তোমাদের যে পিজি হিস্ট্রি 4th পেপারটি রয়েছে, এই 4টি ইউনিভার্সিটির এই 4টি পেপারের একটি কমন প্রশ্ন আচার্য যদুনাথ সরকারের ইতিহাস গবেষণা। এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর বড় প্রশ্ন ব্রড কোশ্চেনের অ্যান্সার প্রোভাইড করব এই ভিডিওর ভিতর দিয়ে তোমাদের সামনে। তো আজকের আলোচনার মূল বিষয় কি একবার দেখে নাও, যদুনাথ সরকারের ইতিহাস গবেষণা। তা যদুনাথ সরকার ভারতে ঔপনিবেশিক পিরিয়ডে, অর্থাৎ যখন ব্রিটিশরা দেশে ছিল সেই সময়কার একজন স্বনামধন্য ঐতিহাসিক ছিলেন এই আচার্য যদুনাথ সরকার। তিনি 1890 খ্রিস্টাব্দ নাগাদ ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। পরবর্তীকালে তিনি ইতিহাসের প্রতি তার ঝোঁক বৃদ্ধি পায় এবং ইতিহাস গবেষণার বিষয়ে তিনি উৎসাহিত হন, এবং এক্ষেত্রে তিনি যে পাশ্চাত্যের বিভিন্ন স্বনামধন্য ঐতিহাসিকরা রয়েছেন, নিভুর, র্যাঙ্কে, ভিকো, ফুকো, মেকলে, গিবন, এনাদের যে ইতিহাস চর্চা পদ্ধতি সে সম্পর্কে ওয়াকিবল হন, তাদের সম্পর্কে জানতে পারেন এবং ইতিহাস রচনা করার ব্যাপারে তিনি উৎসাহিত হন, এবং তারপর তিনি ইতিহাস গবেষণার প্রতি মনোনিবেশ করেন। পরবর্তীকালে তিনি অনেক গ্রন্থ লেখেন এবং একজন স্বনামধন্য ঐতিহাসিক হিসেবে তিনি উঠে আসেন। তাকে বলা হয় এ ট্রু হিস্ট্রিক্যাল মেড। তিনি একজন এমনই ঐতিহাসিক ছিলেন যিনি সত্য ঘটনার অবলম্বনে ইতিহাসকে নির্মাণ করেছিলেন। তার গুরু ছিলেন র্যাঙ্কে, সেই ভন র্যাঙ্কে, যে র্যাঙ্কে বিজ্ঞানসম্মত ইতিহাস রচনা পদ্ধতির প্রথম পথ দেখিয়েছিলেন। তা র্যাঙ্কের দ্বারা উৎসাহিত হয়ে তিনি এই ইতিহাস রচনায় মনোনিবেশ করেন। র্যাঙ্কের মতে ইতিহাস ছিল এ পাস্ট অ্যাজ ইট অ্যাকচুয়ালি ওয়াজ, অর্থাৎ অতীতের নিখুঁত প্রতিচ্ছবি। অতীতে যা কিছু ঘটেছে সেটাকে নিখুঁতভাবে তুলে ধরাটাই হচ্ছে ইতিহাস। এই তত্ত্বে বিশ্বাসী ছিলেন যদুনাথ সরকার। তবে তিনি র্যাঙ্কের থেকে একটু তার মতপার্থক্য ছিল। র্যাঙ্কে বলেছিলেন যে অতীতে যা কিছু ঘটেছে সেটাকেই তুলে ধরাটাই হচ্ছে ইতিহাস, কিন্তু এখানে যদুনাথ সরকার বলছেন অতীতে যা কিছু ঘটেছে সেই তথ্য সংগ্রহ করে একজন ঐতিহাসিক বিচারকের ভূমিকা নেবেন। অতীতের ঘটনাগুলিকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে নিজের বিচার বুদ্ধি দিয়ে তিনি একটা ঘটনাকে সেখানে তৈরি করবেন বা যে ঘটনাটি অতীতে ঘটেছিল সেটাকে তুলে ধরবেন। তাহলে এক্ষেত্রে ঐতিহাসিক বিচারকের ভূমিকা নেবেন এবং তিনি ইতিহাস নির্মাণ করবেন, ইতিহাস রচনা করবেন। তো এই সূক্ষ্ম জায়গায় কিন্তু র্যাঙ্কের সাথে যদুনাথ সরকারের পার্থক্য ছিল, মত পার্থক্য ছিল। তা যদুনাথ সরকার র্যাঙ্কের মতো তথ্যনিষ্ঠার উপরে গুরুত্ব দিয়েছিলেন, যে ডকুমেন্টস, তথ্য, যে ঘটনাটি ঘটেছে তার যে উপাদানগুলো কি রয়েছে সেগুলো সংগ্রহ করে সেগুলো বিচার বিশ্লেষণ করে ইতিহাসের রচনা তিনি করতে চেয়েছিলেন বা করেছিলেন। এটাই ছিল তার ইতিহাস রচনার মূল পদ্ধতি বা আদর্শ বা প্রিন্সিপাল বা দর্শন। এবং এখানে তিনি র্যাঙ্কের মতো কিছুটা ঐশ্বরিক মতবাদে বিশ্বাসী ছিলেন। র্যাঙ্কে যেমন বলেছিলেন যে যা কিছু ঘটে, ইতিহাসে যা কিছু ঘটে সব কিছুর পিছনে একটা ঈশ্বর নির্দেশ থাকে, ঈশ্বরের একটা নির্দেশ থাকে বা ঈশ্বরের একটা অভিপ্রায় থাকে। যদি কোনো রাজবংশের পতন হয় সেটা ঈশ্বরের অভিপ্রায় থাকে বা ঈশ্বরের ইচ্ছায় সেটা হয়, আবার যদি কোনো নতুন রাজবংশের উত্থান হয় সেটাও কিন্তু ঈশ্বরের ইচ্ছায় হয়, এবং ঈশ্বর এখানে একটা কোনো নির্দেশ দিচ্ছেন, একটা অলিক নির্দেশ কিন্তু ঈশ্বরের এখানে রয়েছে। তা যদুনাথ সরকার র্যাঙ্কের মতো এরকম ঐশ্বরিক মতবাদে বিশ্বাসী ছিলেন। তিনিও সব কিছুর পিছনে দেবতাকে খাড়া করার চেষ্টা করেছিলেন। তা এখানে তিনি র্যাঙ্কের যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস রচনার পথ, সেই পথই অনুসরণ করেন এবং ভারতে মুঘল মারাঠা দ্বন্দ্ব এবং মুঘল যুগ মারাঠা যুগের উপরে তিনি তার গবেষণার মূল বিষয়বস্তুকে ফোকাস করেন এবং অনেক গ্রন্থ লেখেন। দেখো এখানে 6খানা মেন গ্রন্থ আমি এখানে লিখেছি। হিস্ট্রি অফ ঔরঙ্গজেব প্রথম গ্রন্থ, এটা ইন 5 ভলিউম, 5টি ভলিউমে তিনি এই গ্রন্থ লেখেন হিস্ট্রি অফ ঔরঙ্গজেব।
এবং এইখানে তিনি দেখাচ্ছেন যে ঔরঙ্গজেব তার জীবনের শেষ 25 বছর দক্ষিণ ভারতে গোলকুন্ডা এবং বিজাপুর দখল করার জন্য সেখানে মনোনিবেশ করেন এবং তার পতন ঘটে, তার সাম্রাজ্য ধ্বংস হয়। এটা অনেকটা ঈশ্বর নির্দেশিত ছিল। এক প্রতিকূল পরিস্থিতিতে, এক অলীক নিয়তির তে তিনি বলি হয়েছিলেন এই ঔরঙ্গজেব, এবং ঔরঙ্গজেব এর এখানে কিছু করার ছিল না। তিনি নিয়তির যে নিষ্ঠুর পরিহাস, সেই পরিহাসের শিকার হয়েছিলেন। ঈশ্বরের দেখানো পথেই তিনি পরিচালিত হয়েছিলেন এবং মুঘল সাম্রাজ্যের পতন এখানে ত্বরান্বিত হয়। তো এইভাবে তিনি বিভিন্ন ঘটনার পিছনে ঈশ্বরের যে একটা বার্তা বা একটা নির্দেশ রয়েছে সেই বিষয়টা তুলে ধরেছিলেন। তো এইভাবে ঔরঙ্গজেবের এই গ্রন্থ, তার প্রথম গবেষণামূলক গ্রন্থ ছিল মুঘল সাম্রাজ্যের উপরে। এরপর লেখেন শিবাজি অ্যান্ড হিজ টাইমস, শিবাজি এবং তার সময়। তো এক্ষেত্রেও তিনি দেখাচ্ছেন যে শিবাজি যে মুঘল দুর্গে বন্দী ছিলেন, ঔরঙ্গজেব বন্দী করে রেখেছিলেন, সেই জায়গা থেকে শিবাজি ছাড়া পান বা কৌশলে বেরিয়ে আসেন, মুক্তি পান। এই মুক্তি পাওয়ার বিষয়টাও কিন্তু ছিল ঈশ্বরের নির্দেশিত, না হলে এত কঠোর ঘেরাটোপের মধ্যে দিয়ে কিন্তু শিবাজি কখনোই বেরিয়ে আসতে পারতেন না বা মুক্তি পেতে পারতেন না। ঈশ্বরের একটা অভিপ্রায় এখানে ছিল। ফেল অফ মুঘল এম্পায়ার, মুঘল সাম্রাজ্যের পতন কিভাবে হচ্ছে, 4টি ভলিউমে তিনি লিখেছিলেন। এছাড়া লিখেছিলেন ইকোনমিক্স অফ ব্রিটিশ ইন্ডিয়া। এই গ্রন্থটা লেখার পিছনে একটা বিষয় রয়েছে। অ্যাকচুয়ালি যদুনাথ সরকার ছিলেন পণ্ডিত ব্যক্তি, তিনি রাজনীতি থেকে দূরে থাকতে চেয়েছিলেন, কিন্তু 1905-এ বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হলে যে স্বদেশী আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনেও তিনি সামিল হন এবং ব্রিটিশ সরকারের প্রকৃত স্বরূপ জনগণের সামনে তুলে ধরার জন্য তিনি এই গ্রন্থটা লিখেছিলেন, ইকোনমিক্স অফ ব্রিটিশ ইন্ডিয়া। অর্থাৎ ব্রিটিশ সরকারের যে অর্থনীতি, সেখানে যে অর্থনৈতিক শোষণ তারা এদেশে চালাচ্ছে, সেই অর্থনৈতিক শোষণের নগ্ন রূপটা তিনি কিন্তু জনসমক্ষে তুলে ধরেন, যেমনটা রমেশচন্দ্র দত্ত তুলে ধরেছিলেন। এছাড়া তিনি লিখেন মুঘল অ্যাডমিনিস্ট্রেশন, মুঘল যুগের যে প্রশাসনিক ব্যবস্থা, এবং এটা লিখতে গিয়ে তিনি মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়াও কিন্তু লিখেছিলেন। ভারতের যে সামরিক ইতিহাস সেটা লেখেন, মুঘলদের প্রশাসনিক ব্যবস্থা লেখেন, এবং হিস্ট্রি অফ বেঙ্গল 2 ভলিউমে এই গ্রন্থটা লিখেছিলেন। এছাড়াও তিনি আরও অনেক গ্রন্থ লেখেন, অনেক গ্রন্থের সম্পাদনা করেছিলেন। যেমন এখানে রয়েছে স্টাডি অফ মুঘল ইন্ডিয়া, লেটার মুঘল, এটা আবার 2 ভলিউমে রয়েছে, এবং মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া। এত কিছু গ্রন্থ তিনি লিখেছিলেন এবং তিনি অতীতের যে সমস্ত ঘটনা ঘটেছিল সেই ঘটনার আলোকে তিনি সেই ঘটনাকে তুলে এনে সেটাকে নতুন করে ইতিহাসে নির্মাণ করেছিলেন। তিনি ছিলেন একজন ট্রু মেড হিস্ট্রিয়ান, অর্থাৎ তিনি প্রকৃত সত্য ঘটনার অবলম্বনে ইতিহাস নির্মাতা ছিলেন এই যদুনাথ সরকার। এই জন্য তাকে আচার্য উপাধিও দেওয়া হয়েছিল, আচার্য যদুনাথ সরকার। তাই এনার এই সমস্ত গ্রন্থগুলো ধরে ধরে ডিসকাস করতে হবে, তার যে ইতিহাস লেখার পদ্ধতি সেটা নিয়ে আলোচনা করতে হবে, এবং তার সেই ইতিহাস রচনার পদ্ধতি কিভাবে গড়ে উঠলো, তার মধ্যে এই আদর্শ পাশ্চাত্যের বিভিন্ন ঐতিহাসিককে অনুকরণ করেছিলেন বা তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন আচার্য যদুনাথ সরকার, সেই সমস্ত বিষয় কিন্তু উল্লেখ করতে হবে এই নোটসের মধ্যে। তাই এটা একটা বড় প্রশ্নের উত্তর, আমি অ্যান্সারটা তুলে ধরছি অন স্ক্রিনে, সেখান থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। আচার্য যদুনাথ সরকার, আচার্য যদুনাথ সরকার এক শ্রুত কীর্তিমান ঐতিহাসিক। তিনি হলেন এ ট্রু হিস্টোরিক্যাল মেড। 1892 সালে ইংরেজি সাহিত্যের অধ্যাপক রূপে তিনি কর্মজীবন শুরু করেন, কিন্তু অল্পকালের মধ্যে তিনি ভারতীয় ইতিহাসের প্রতি আকৃষ্ট হন। এই সূত্রে তিনি একে একে নিভ্ভুর, র্যাঙ্কে, মেটল্যান্ড, মেকলে, গিবন, কার্লাইল, রাস্কিন ও নেপিয়ার প্রমুখ দিকপাল পশ্চিমী ঐতিহাসিকদের ইতিহাস দর্শন, ইতিহাস রচনা পদ্ধতি ও রচনা শৈলীর সাথে পরিচিত হন। আর এভাবে তিনি এ প্রোডাক্ট অফ ওয়েস্টার্ন স্কুল অফ হিস্ট্রিতে পরিণত হন। প্যারা করে যদুনাথের ইতিহাস চর্চা মুখ্যত 17 ও 18 শতকের মুঘল মারাঠা কর্মকাণ্ডকে ঘিরে আবর্তিত হয়েছে। তার ইতিহাস দর্শন কোনো পূর্ব ঘোষিত তত্ত্ব বা দৃষ্টিভঙ্গিকে আশ্রয় করে গড়ে ওঠেনি। জার্মান ঐতিহাসিক র্যাঙ্কের মতো তার ইতিহাস হলো দ্য পাস্ট অ্যাজ ইট অ্যাকচুয়ালি ওয়াজ, অর্থাৎ অতীতের নিখুঁত উপস্থাপনা। তবে র্যাঙ্কের তুলনায় তিনি অনেকখানি স্বতন্ত্র। এ বিষয়ে তার বক্তব্য হলো দ্য হিস্টোরিয়ান মাস্ট বি এ জাজ অফ ইভেন্ট অ্যান্ড পার্সোনালাইটিস। আর তার মতে ইতিহাস হবে বর্তমানের দর্পণে অতীত, এবং ওই প্রতিবিম্বিত অতীত ভবিষ্যৎকে প্রত্যক্ষীভূত করে তুলবে। প্যারা করে দেখো, যদুনাথের ইতিহাস দর্শনে ইতিহাস পাঠের বাস্তব প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ বিষয়ে তার বক্তব্য হলো লাইট অফ আওয়ার ফাদার এক্সপিরিয়েন্স ইন
indispensably necessary for guiding a right the step of the who whole rule and the destiny of our people in the present, অর্থাৎ বর্তমানের মানুষজনের শাসকবর্গকে তাদের পূর্বসূরিদের অভিজ্ঞতার আলোকে আলোচিত ও পরিচালিত হতে হবে। যদুনাথ লিখেছেন বর্তমানের সমস্যার সমাধানে ইতিহাস চর্চার অপরিহার্যতা রয়েছে, কেননা ইতিহাস ভবিষ্যতের পথ নির্দেশ করে। এই প্রসঙ্গে তিনি আরও স্পষ্ট করে লিখেছেন ভারতের বর্তমান সমস্যা সমূহের ভ্রান্তিবর্জিত সঠিক সমাধানের জন্য মুসলমান শাসন অতি দ্রুত অবক্ষয় এবং হিন্দু সাম্রাজ্য স্থাপনের ক্ষেত্রে মারাঠা শক্তির অবিমিশ্র কার্যকারিতা ও ব্যর্থতার ইতিহাস অতি অবশ্যই পড়তে হবে। প্যারা করে যদুনাথ এক প্রগতিবাদী ঐতিহাসিক, তার কথায় ল অফ প্রোগ্রেস is a law of life and rule of the living world। এহেতু যদুনাথ ইতিহাস চর্চার উপর ডারউইনবাদ, বিশেষ করে নয়া ডারউইনবাদের প্রভাব সম্পর্কে বিশেষ সচেতন ছিলেন। হিস্ট্রি অফ আওরঙ্গজেবের পঞ্চম খণ্ডে এবং মুঘল অ্যাডমিনিস্ট্রেশনে ল অফ প্রোগ্রেসকে জীবজগতের চালিকা শক্তি বা ল বলে গণ্য করেছেন। এছাড়া ইন্ডিয়া থ্রো দ্য এজ এ তিনি লিখেছেন উই মাস্ট embrace the spirit of progress with a full and unquestioning faith। প্যারা করে যদুনাথের ইতিহাস দর্শনে দৈবের একটা বিশিষ্ট স্থান লক্ষ্য করা যায়। র্যাঙ্কের মতোই তিনি মনে করতেন প্রতিটি ঘটনার মধ্য দিয়ে ঐশ্বরিক বিধিবিধানের প্রকাশ ঘটে চলেছে, অর্থাৎ প্রতিটি ঘটনার মধ্যে ওয়ার্কিং অফ গড রয়েছে। যদুনাথ হিস্ট্রি অফ ঔরঙ্গজেবের পঞ্চম খণ্ডে বলেন দীর্ঘ অর্ধ শতাব্দী ব্যাপী ঔরঙ্গজেবের সমস্যা সংকটিত ইতিহাস হলো অদৃশ্য ও নিষ্ঠুর নিয়তির বিরুদ্ধে এক ব্যর্থ সংগ্রামের ইতিহাস। নিয়তির প্রতিবন্ধকতার রাজনৈতিক দূরদর্শিতা সম্পন্ন বাদশাহ ও নিয়তির হওয়া সত্ত্বেও তিনি এক ক্লোজাল ফেলিওরে পরিণত হন। আবার শিবাজি অ্যান্ড হিজ টাইমস গ্রন্থে তিনি বলেন শিবাজি অসামান্য বুদ্ধিমত্তা সত্ত্বেও অদৃষ্টের আনুকূল্যেই তিনি আগ্রা দুর্গ হতে মুক্তি পেতে পেরেছিলেন। যদুনাথ ডেস্টিনি ফেথ অ্যান্ড নেমেসিসকে মানুষের কৃতকর্মের ফল বলে গণ্য করেছেন। তিনি স্পষ্ট করে লিখেছেন ঔরঙ্গজেবের অনুসৃত নীতি ও তদানুযায়ী কার্যক্রমের যোগফল হলো তার ফেট তথা নসিব। এহেতু তার সিদ্ধান্ত হলো নো ম্যান ক্যান রাইজ অ্যাবভ ডেস্টিনি অনলি অ্যানাদার নেম ফর ক্যারেক্টার। যদুনাথের ইতিহাস দর্শনে তথ্যনিষ্ঠা ও সত্যনিষ্ঠার এক বিশেষ স্থান ছিল। সত্য প্রিয় হোক কি অপ্রিয় হোক অথবা তা জনসাধারণের গ্রহণযোগ্য হোক বা না হোক, যদুনাথ তা নিয়ে বিব্রত হননি। যদুনাথের বিশিষ্ট ইতিহাস গ্রন্থগুলি হলো এক হিস্ট্রি অফ ঔরঙ্গজেব ইন 5 ভলিউম, 2 শিবাজি অ্যান্ড হিজ টাইমস, 3 ফয়েল অফ মুঘল এম্পায়ার ইন 4 ভলিউমস, 4 ইকোনমিক্স অফ ব্রিটিশ ইন্ডিয়া, 5 স্টাডিজ ইন মুঘল ইন্ডিয়া, 6 মুঘল অ্যাডমিনিস্ট্রেশনস, 7 ইন্ডিয়া থ্রো দ্য এজেস। এছাড়া যদুনাথ সরকার কর্তৃক সম্পাদিত 2 বিশিষ্ট ইতিহাস গ্রন্থ হলো এক লেটার মুঘল 2 ভলিউমস, 2 হিস্ট্রি অফ বেঙ্গল ভলিউম 2। ইতিহাস রচনা পদ্ধতি সম্পর্কে যদুনাথ সবিশেষ সচেতন ছিলেন। মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া ও শিবাজি অ্যান্ড হিজ টাইমসের মুখবন্ধে তিনি ইতিহাস রচনা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছেন। এ বিষয়ে তার স্পষ্ট কথা হলো নো ডকুমেন্ট নো হিস্ট্রি। তার কথায় এই ডকুমেন্ট হবে পারেস্ট অ্যান্ড পিওরেস্ট অ্যান্ড মোস্ট ইমিডিয়েট ডকুমেন্ট। র্যাঙ্কের তথ্যনিষ্ঠার প্রতি যদুনাথের গভীর অনুরাগ ছিল। র্যাঙ্কের মতে ইতিহাস হলো দ্য পাস্ট দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওয়াজ, এবং ঐতিহাসিক হলেন তথ্যসমূহের নির্বিকার উপস্থাপক। কিন্তু এই মত যদুনাথ মানেননি। তার মতে ঐতিহাসিক হবেন ঘটনাসমূহের এবং ঐতিহাসিক চরিত্রসমূহের বিচারক। যদুনাথ ইতিহাস রচনার ক্ষেত্রে ঐতিহাসিকের করণীয় নিম্নলিখিত বিষয়গুলির উপর গুরুত্ব দিয়েছেন। সেই বিষয়গুলো দেখো এখানে 1, 2, 3, 4 করে 5টি বিষয় আছে যেগুলো একজন ঐতিহাসিক মেনে চলবেন বা যেগুলো করবেন। দেখো প্রথমে রয়েছে ইতিহাসকে প্রাথমিক ও সমসাময়িক উপাদান সংগ্রহ করতে হবে। 2 মানে ঐতিহাসিককে উপাদান সংগ্রহ করতে হবে। 2 সংগৃহীত প্রাথমিক উপাদানের ভাষা অনুধাবনের উপর তার দক্ষতা থাকতে হবে। 3 উপাদানসমূহের রচনাকারীর মানসিক গঠন ও ব্যক্তিত্ব সম্পর্কে তিনি সচেতন থাকবেন। 4 ঐতিহাসিক তার সংগৃহীত উপাদানসমূহের মধ্যে তুলনা ও প্রতিতুলনার মাধ্যমে প্রকৃত ঘটনা নির্ধারণ করবেন। 5 তিনি আহৃত তথ্যসমূহের যথাসম্ভব
ব্যবহার করবেন। যদুনাথ প্রত্যক্ষ রাজনীতির সাথে কোনোদিনই যুক্ত হননি, তা সত্ত্বেও সমকালীন রাজনৈতিক ঘটনা প্রবাহ সম্পর্কে তিনি সম্পূর্ণ নির্লিপ্ত থাকতে পারেননি। স্বদেশী আন্দোলনকালে তিনি ব্রিটিশদের শোষণ সম্পর্কে সবিশেষ সচেতন হন এবং তার প্রতিক্রিয়া স্বরূপ তিনি ইকোনমিক্স অব ব্রিটিশ ইন্ডিয়া রচনা করেন। হিস্ট্রি অফ আওরঙ্গজেব গ্রন্থটিতেও যদুনাথের জাতীয়তাবাদী চেতনার পরিচয় মেলে। ভারতীয় জাতীয়তাবাদের উদ্বোধন ও সংহতিকরণের বিষয়ে যদুনাথ লেখেন, ভারতকে যদি আভ্যন্তরীণ ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সর্বাগ্রে ভারতের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হবে এবং তার জ্ঞান বিজ্ঞানের উন্নতি এবং শিল্পকলার উন্নতি সাধন করতে হবে। আর সেরূপ হলে বোথ হিন্দুজম অ্যান্ড ইসলাম মাস্ট ডাই অ্যান্ড বি বর্ন এগেইন। সমকালীন ভারতের সাম্প্রদায়িকতার বিভৎস রূপ দেখে যদুনাথ ব্যথিত হন। এ প্রসঙ্গে তার নিরপেক্ষ উক্তি, ঔরঙ্গজেবের আমলে ধর্মীয় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলে দেশ ও জাতির পক্ষে বিশেষ অকল্যাণ হবে। এমতাবস্থায় হিন্দু মুসলমান বুদ্ধিজীবীদের কর্তব্য হলো যুক্তি বুদ্ধি ও বিচারের আলোকে নিজ নিজ ধর্মকে পরিশীলিত করে তোলা। এই পর্যন্ত যদুনাথ সরকারের মতাদর্শ ছিল। এবার তুলনা সমালোচনা। আধুনিক ঐতিহাসিকগণ যদুনাথের ইতিহাস চর্চার বিবিধ অসঙ্গতি তুলে ধরেছেন। যেমন এক, মুঘল পর্বের রাজনীতি ও সমরনীতি নিয়ে ব্যস্ত থাকলেও যদুনাথ নৃতত্ত্ব, সমাজ বিজ্ঞান ও অর্থবিজ্ঞানের বিষয়গুলি অবহেলা করেছেন। বি, মানসিক গড়ন ও দৃষ্টিভঙ্গির বিচারে যদুনাথ সম্পূর্ণ এক ভিক্টোরীয় যুগের মানুষ। এ কারণে তিনি শতমুখে প্যাক্স ব্রিটানিকার প্রশংসা করেছেন। সি, যদুনাথ ইতিহাস ও ঐতিহাসিকদের মান সম্পর্কে সচেতন ছিলেন, তা সত্ত্বেও তার রচনায় খানিকটা মান বিচ্যুতি ঘটেছিল। এ প্রসঙ্গে সুবোধ কুমার মুখোপাধ্যায় লিখেছেন, ব্রিটিশ শাসন সম্পর্কে কিছুটা সংযত বাক হওয়া সত্ত্বেও যদুনাথ এক্ষেত্রে তার ইতিহাসের মান যথাযথ রাখতে পারেননি। শেষ প্যারা এতদ সত্ত্বেও বলা যায়, ইতিহাস দর্শন ও ইতিহাস চর্চার দিক থেকে বিচারে যদুনাথ হলেন এক অসামান্য কৃতিত্বের অধিকারী ঐতিহাসিক, এ মাস্টার ক্রাফটসম্যান। এল শ্রীবাস্তব লিখেছেন, স্যার যদুনাথ ওয়াজ আনকোয়েশ্চেনেবলি দ্য গ্রেটেস্ট হিস্টোরিয়ান অফ হিজ টাইম অ্যান্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো এই ছিল যদুনাথ সরকারের ইতিহাস গবেষণা বা রচনা পদ্ধতির উপরে 10 বা 18 বা 20 নম্বরের প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।